সারাটা বছর অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরেও পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কিছু ভুলের কারণে তোমার রেজাল্ট কিন্তু সিগনিফিকেন্টলি পরিবর্তিত হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, যখন আমি স্টুডেন্ট ছিলাম, তোমাদের মতো স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমিও কিছু ভুল করতাম এবং সেই ভুলগুলো থেকে কিছু আমি শিক্ষা নিয়েছি এবং কিছু স্ট্র্যাটেজি সম্পর্কে আমি জানতে পেরেছি। যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে, যে টেকনিকগুলো ফলো করে আমি তখন রেজাল্টগুলো খুবই ভালো করতাম, আর পড়াশোনার প্রিপারেশনও খুবই ভালো হতো। ইভেন এখন পর্যন্ত সেই স্ট্র্যাটেজিগুলোকে ব্যবহার করে আমি পরীক্ষায় কিন্তু খুবই ভালো ফলাফল অর্জন করি অ্যান্ড আমার প্রিপারেশনটা খুবই ভালো হয় অ্যান্ড হচ্ছে একটা সন্তোষজনক প্রিপারেশন। আমি নিজেও বুঝতে পারি যে এই স্ট্র্যাটেজিগুলোকে আমার লাইফে অ্যাপ্লাই করার ফলে আমি হচ্ছে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আমার পরীক্ষার রেজাল্টগুলোতে এবং পড়াশোনার লাইফে আনতে পেরেছি। সো সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যেই কিছু স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের কি কি করতে হবে। ঠিক আছে, তো চলো আমি একটু তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সবগুলা পয়েন্ট আমি একটু লিখে দিয়েছি, তো সেগুলো একটা একটা করে আমি তোমাদের একটু ডেসক্রাইব করি। প্রথম যেই পয়েন্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডোন্ট মেমোরাইজ নিউ থিংস। পরীক্ষার 10-12 দিন আগে নতুন করে তুমি কিছুই পড়তে যাবা না। ঠিক আছে, তো এই কথাটা যেহেতু বলছি, চলো একটু বলি যে কেন যাবা না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। তো তখন আমি হচ্ছে ক্লাস 9 পড়ি, 9 থেকে 10-এ উঠবো, ফাইনাল এক্সাম। এই হ্যাবিটটা তখনই আমার ভেতরে আমি রিয়েলাইজ করতে পারছি অ্যান্ড এরপর থেকে আমি এই কাজটা কখনোই করি না। তো যখন 9 থেকে 10-এ উঠবো, আমার হচ্ছে ফাইনাল এক্সাম ছিল। হ্যাঁ, আমার কিছু সাবজেক্টে প্রায় কিছু টপিক আমি এখনও তখন পর্যন্ত সিলেবাসটা শেষ হয়নি। তো আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমার পুরো পরীক্ষার সিলেবাস শেষ হয়ে গিয়েছিল, কয়েকটা টপিক বাকি ছিল। পরে আমি ভাবলাম যে কয়েকটা টপিক আর বাদ দিবে কেন, পড়ে ফেলি। তো পরীক্ষার আগ মুহূর্তে দেখা গেছে যে 10 দিন বা 12 দিন, 12 দিন না, 12 থেকে 14 দিন সময় হবে আর কি, এরকম টাইমে আমার যতটুকু মনে পড়ে। তো 12 থেকে 14 দিন আগে আমি হচ্ছে ওই টপিকগুলো না পড়া শুরু করছি। ঠিক আছে, পড়া শুরু করে দেন আমি ওটা শেষ করতে পারছি। বাট একটা জিনিস খেয়াল করবা যে পরীক্ষার সময়ে না, মানে তোমার একটা জিনিস মুখস্থ করতে তো আসলে যথেষ্ট টাইম লাগে, তাই না? আমার একটু মুখস্থ করতে টাইম লাগতো। তো দেখা গেছে যে নতুন পড়াগুলো, আর পুরনো পড়া রিভিশন দিতে তো কোনো টাইম লাগে না, নতুন পড়াগুলো রিভিশন দিতে বা নতুন পড়াগুলো মুখস্থ করতে আমার টাইম লাগতো। তো দেখা গেছে ওই পুরনো পড়াগুলোকে রিভিশন না দিয়ে আমি নতুন পড়াগুলোর পেছনে আমার সময়টা দিয়ে ফেলেছি। ফলস্বরূপ যেটা হয়েছে, আমি পুরনো পড়াটারে ভালো মতো আর রিভিশন দিয়ে যাইতে পারি না। এখন পরীক্ষার হলে যখন গেছি, তো আমি দেখলাম যে এই বিষয়গুলো যে আমি এত ভালো মতো মানে পুরো সিলেবাস শেষ করতে গিয়ে লাস্টে যেগুলোর আমি অনেক সময় দিয়ে পড়লাম, সেইখান থেকে মাত্র 4 থেকে 5 মার্কের কোয়েশ্চেন আসছে। তো 4 থেকে 5 মার্কের কোয়েশ্চেন আসছে, এগুলো যদি আমি এত সময় দিয়ে নাও পড়তাম, তারপরে হচ্ছে আমার যে নলেজ ছিল সেটা দিয়ে আমি বানায় বা ফ্রেন্ডের থেকে যদি একটু ডায়নাবামে একটু হিন্টস নিয়ে লিখে দিয়ে চলে আসতে পারতাম, 2-3 পেয়ে যেতাম। তো ওই 4-5 মার্কের পেছনে সময় দিতে গিয়ে, পুরো সিলেবাস শেষ করতে গিয়ে আমি যা পারতাম সেগুলো আমি রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাইমই পাই নাই। তো ওগুলো ভালো মতো রিভিশন না দেওয়ার কারণে যেটা হয়েছে, পরীক্ষায় ওই জিনিসগুলো থেকে যেগুলো পারতাম সেগুলো থেকেই আসছে। আবছা মনে ছিল, সব কিছু সুন্দর মতো স্যাটিসফ্যাক্টরিভাবে স্যাটিসফাই হয়ে দিতে পারি নাই, যার কারণে আমার পরীক্ষাটা কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে গেছে। তো ওই সময়টাতে যদি আমি ওই নতুন পড়াগুলো মুখস্থ করতে গিয়ে সময় না দিয়ে পুরনো পড়া যেগুলো পারতাম সেগুলোকে যদি অনেক ভালো মতো রিভিশন দিতাম, তাহলে দেখা যেত যে আমার পরীক্ষাটা খুবই ভালো হতো। এরপর থেকে আমি ডিসাইড করছি যে পরীক্ষার আগে যত পারি তত নতুন পড়া পড়ে সব কিছু মুখস্থ করে সিলেবাস শেষ করব। পরীক্ষা ঠিক আগ মুহূর্তে নতুন একটা লাইনও পড়বো না, সব পুরোনো লাইনকে রিভিশন দেবো। আমি এটাই করি অ্যান্ড সেটার কারণে আমার হচ্ছে তোমার রেজাল্ট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হয় এবং পড়াশোনায় আমার আসলে কোনো স্ট্রেসও লাগে না। ঠিক আছে, যখন পরীক্ষার আগে নতুন পড়া পড়তে যাইতাম তখন মনে হতো আল্লাহ পারি না, এত মুখস্থ করতে সময় লাগতেছে, ডিমোটিভেটেড হইতাম, নিজেকে মনে হইতো যে আমার ব্রেইন ভালো না। হ্যাঁ, ডিমোটিভেটেড হয়ে যেতাম। তো আমি যে ভুল করতেছি সেটা আমি গিয়ে অনেক পরে রিয়েলাইজ করতে পারছি, আর যখন থেকে রিয়েলাইজ করতে পারতেছি তখন থেকে আমি আসলে পুরোনো পড়াগুলোই রিভিশন দিই, খুব অল্প সময়ে মনে পড়ে যায় অ্যান্ড আমার খুব কনফিডেন্ট লাগে যে না আমি পারি। ঠিক আছে, আমি অনেক কিছু পারি। এই কনফিডেন্সটা আনার জন্য নতুন পড়া যাবে না। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে অ্যাভয়েড স্ট্রেস, স্টে কাম অ্যান্ড পজিটিভ। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি পরীক্ষার হলে বা পরীক্ষার আগে যদি চিন্তা করো যে আল্লাহ আমি পারি না, আল্লাহ আমার পরীক্ষায় সবই তো পারি, যদি দুই একটা ভুলে যাই, আমার যদি লিখতে ভুল হয়, প্রশ্ন যদি কঠিন আসে, অনেকগুলো প্রশ্ন তোমাদের মাথার ভেতরে নিয়ে এসে তুমি স্ট্রেস নিতে থাকো, ভীত হয়ে যাও, ভয় পাও। তারপরে দেখা গেছে যে তোমার পোটেনশিয়াল কমে যায়। ঠিক আছে, পোটেনশিয়াল কিভাবে কমে যায়? এই যে পারি না, পারবো না, কি হবে না হবে, এগুলা ভাবতে গিয়েই তোমার ব্রেনকে ওই কাজে ব্যস্ত করে ফেলো। ঠিক আছে, তোমার না পারার কাজেই তোমার ব্রেনকে ব্যস্ত করে ফেলো।
তাহলে তোমার ব্রেইনকে তুমি যদি সিগন্যাল দাও আমি পারবো না, আমি না পারলে কি হবে, এগুলা তাহলে তোমার এই ব্রেইনই এগুলা ভাবতে থাকবে। তো ভালো কাজে তো তুমি আর তোমার ব্রেইনকে ডাইভার্ট করতে পারলা না। তুমি যদি পারবো না করেই চিন্তা করে সময় নষ্ট করে ফেলো, তাহলে তুমি অ্যাকচুয়ালি পারতা সেই সময়টাকে অন্য কোনো কাজে, ভালো কাজে লাগাইতে বা পড়াশোনা করতে, সেটা না করে তুমি স্ট্রেস খেয়ে বসে আছো, পড়াশোনা করতেছো না। কি লাভ আসলে? তুমি কি চেঞ্জ করতে পারবা? পূর্বের যা করছো সেগুলো কি চেঞ্জ করতে পারবা? পারবা না। কিন্তু যেটা পারবা, লাস্ট মোমেন্টে এসে ব্রেইনকে রিল্যাক্স রাখতে, ব্রেইনকে রিল্যাক্স রেখে নিজের সর্বোচ্চটা সুন্দর করে দিয়ে আসতে। তুমি জাস্ট ব্রেইনকে পজিটিভ থিঙ্কিং দাও। তুমি স্ট্রেস কেন আসে, এই যে ভাইয়া যে প্রশ্নগুলো করলাম, তুমি নিজেকে নিজে সেই প্রশ্নগুলো করো যে ভাই আমি পারবো না, আমি যদি না পারি, একটা দু একটা ভুল করে আসি, বা আমার পরীক্ষায় যদি কমন না আসে, এইগুলো তুমি নিজের ভেতরে ইনপুট দিয়ে কেন ভয় বের করতেছো? তুমি নিজেকে ইনপুট দাও যে এই একটা পরীক্ষা, খুবই স্বাভাবিক একটা পরীক্ষা, টিচাররা এই পরীক্ষার খাতা ভালো মতো দেখেও না, আমার কাজ আমি যতটুকু পড়ছি, এখন আমি যাই আসবে কিছু বেসিক আইডিয়া হলেও আছে, টপিকগুলো একবার হলেও পড়ছি, আমার নিজের দক্ষতা থেকে, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যা পারি লিখে দিয়ে আসবো, অবশ্যই আমি পারবো। আমি পারবো না কেন? ঠিক আছে, তুমি নিজেকে বলো যে চাই আসুক, যেভাবেই আসুক, লিখে দিয়ে আসতে পারবো আমি, এটাই এনাফ। লিখে দিয়ে আসতে পারবো আমি, এটাই এনাফ। এর বাইরে কিচ্ছু না। লিখে দিয়ে আসো, তোমাকে কেউই আইনস্টাইনের মতো করে জাজ করবে না। তোমার দুই একটা লাইন পড়বে, টিচারদের কাছে এত সময় নেই, হিউজ খাতা, খুব অল্প সময় দেখতে হয়। তো দেখা গেছে তোমার দুই একটা লাইন পড়বে, যদি রিলেভেন্ট মনে হয় টিক দিয়ে মার্ক দিয়ে দিবে। এত রকেট সায়েন্সের কিছু নাই, এত চিন্তা ভাবনার কিছু নাই। ঠিক আছে, যে কি হবে, আল্লাহ কি হবে, এটা ভেবে তুমি তোমার ব্রেইনকে নাল করে দাও। তার চেয়ে বরং তুমি ভাবো যে আল্লাহ আমাকে শক্তি দেন, যেটাই আসুক, আমি যেভাবেই আসুক আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, ইনশাল্লাহ আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে, আমার এই পরীক্ষা, এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বেস্ট পরীক্ষা হবে। ঠিক আছে, আমাকে এটা পারবো, ইনশাল্লাহ আমি পারবো, হে আল্লাহ আমাকে শক্তি দেন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করো। আর নিজের ব্রেইনকে সিগন্যাল দাও যে আমি পারবো। পারবো না, এটা আসবে না, ওটা আসবে না, না পারলে কি হবে, কিচ্ছু ভাইবো না। ঠিক আছে, ফলাফল তকদিরে বিশ্বাস করো তো, আল্লাহ আছে না, তোমার আল্লাহর কাছে চাও, নিজের ব্রেইনকে সিগন্যাল দাও যে আমি পারবো। ঠিক আছে, কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে ইনশাল্লাহ আমি পারবো। ঠিক আছে, এটা সবাই কমেন্ট করো যে আল্লাহ আমাকে শক্তি দেন, ইনশাল্লাহ আমি পারবো, আমাকে দিয়ে হবে, এটা তোমরা কমেন্ট করো সবাই। ঠিক আছে, নিজের মনকে যত শক্তিশালী পজিটিভ থিঙ্কিং তুমি দিতে পারবা, তত বেশি ভালো আউটকাম তোমার থেকে আসবে। এবং আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবা, আল্লাহর কাছে সবসময় সহযোগিতা চাইবা। ঠিক আছে, তো সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ আমি পারবো, তাহলে এটা দেখলে আমারও ভালো লাগবে। বাকিরাও যদি কমেন্ট করতে আসে, সবাই এটা দেখলে একবার আল্লাহর নাম নিয়ে ওরাও কনফিডেন্ট পাবে যে না, সবাই পারবো, আমরা অবশ্যই পারবো। এটা খুবই সহজ একটা এক্সাম, এটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিচ্ছু নাই, বুঝতে পারছো? স্ট্রেস সম্পূর্ণ বাদ। স্ট্রেস নিয়ে তুমি কোনো কিচ্ছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু ব্রেনকে পজিটিভ সিগন্যাল দিয়ে, পজিটিভ থিঙ্কিং করে তুমি সব করতে পারবা, সব, লিটারালি সব। তুমি ব্রেনকে যত বেশি পজিটিভ সিগন্যাল দিবা, ব্রেইনও তোমাকে তত বেশি পজিটিভ আউটকাম দিবে। তো আমরা সবাই পজিটিভিটি চাই, ঠিক আছে, নেগেটিভিটি আমরা কিন্তু কেউই চাই না। তো ব্রেইনকে সিগন্যাল দাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আর কমেন্ট করো ইনশাআল্লাহ তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। ঠিক আছে, এরপর আসো ইগনোর উইক এরিয়াস। একটু আগে যেটা বলতেছিলাম, তুমি যে বিষয়গুলো পারো না, হ্যাঁ, যেই বিষয়গুলোতে তোমার দুর্বলতা আছে, উইকনেস আছে, সেগুলা তোমার সলভ করার সময় এখন কিন্তু আর নাই। সেগুলো সলভ করার সময় আরও 1 মাস আগেও যদি বলতে যে আমার উইক এরিয়াগুলোতে কাজ করতে হবে, তাহলে তুমি করতা, তাহলে সেই সময়টা তোমার কাছে ছিল। পরীক্ষার 10 থেকে 12 দিন পর সময় এসে এই সময়টা তোমার কাছে আর নাই যে তুমি উইক যেই সাবজেক্টগুলো আছে বা উইকনেস আছে, যেখানে তুমি যেই বিষয়গুলো এখন পর্যন্ত পারো না সেগুলোর উপর কাজ করবা, এই সময় তোমার কাছে নাই। তাহলে তোমাকে করতে হবে কি, যেগুলোর উপর তোমার দুর্বলতা আছে, যেগুলোর উপর তোমার উইক এরিয়া আছে, সেই বিষয়গুলোকে টোটালি কি করা, ইগনোর করা, বাদ দেওয়া। এটাই হচ্ছে তোমার সর্বপ্রথম কাজ। সেটা হচ্ছে যে তোমার দুর্বলতা আছে সেগুলোকে তুমি এখন কি করে দাও, বাদ দিয়ে দাও। ইগনোর উইক এরিয়াস। ডোন্ট ইগনোর মিল অ্যান্ড স্লিপ। তোমাকে আমি একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল বলি। এই যে তোমাদের 2024 সালে যে এসএসসি এক্সামটা হয়েছে না, সেই এক্সামে শাকিল নামার আমার একটা স্টুডেন্ট ছিল, বুঝছো? তো ও মোটামুটি ভালো, হ্যাঁ। সো ওর যে স্টোরিটা, সেটা হচ্ছে যে ও মানে খুবই স্ট্রেস নিয়ে ফেলছে, বুঝছো? পরীক্ষার আগে রাত জাগছে, রাত জেগে পড়াশোনা করছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই। শেষ পর্যন্ত দেখা গেছে পরীক্ষার হলে যাওয়ার জন্য ও অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, ওই 1 সপ্তাহের মতো অসুস্থ ছিল, হ্যাঁ। তো ওই তোমার হচ্ছে পরীক্ষার হলে যাইতেই পারে নাই, বুঝছো? মানে পরীক্ষার হলে মানে ওর আম্মু যেটা আমাকে বললো, ওর আম্মু ওরে ধরে ধরে নিয়ে গেছে,
তো ও মাথায় খাড়া করতে পারে নাই, পরে ও ঠিকমতো লিখতে পারে নাই। পোটেনশিয়াল ছিল স্টুডেন্টের A+ পাওয়ার, কিন্তু ওই অসুস্থতার কারণে তোমার হচ্ছে A+ পাওয়ার কী হয়ে গেছে, মিস হয়ে গেছে। তো দেখছো, তো শরীর যে সুস্থ রাখার গুরুত্ব সবচেয়ে বেশি। তুমি সারাটা বছর কষ্ট করে পরিশ্রম করছো, তোমার এই জাস্টিফিকেশন হবে মাত্র কয়েক ঘন্টায় বলো তো? 3 ঘন্টায়। 3 ঘন্টার মধ্যে তোমার 2 বছরের জাস্টিফিকেশন হবে। তো এই 3 ঘন্টা তোমার শারীরিক সুস্থতা এবং ব্রেনকে শান্ত রাখা কতটা ইম্পর্টেন্ট তুমি ইমাজিন করতে পারতেছো? এই 3 ঘন্টা যদি তোমার শারীরিক কোনো দুর্বলতা বা অসুস্থতা চলে আসে, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ডিরেক্ট ফেলই চলে আসবে। তাহলে এই 2টা বছর যে পরিশ্রম করছো, সেই পরিশ্রমের কি কোনো মূল্য থাকলো? থাকলো না। কিন্তু তুমি পরীক্ষার আগে রাত জাগো, তুমি পরীক্ষার আগে রাত জেগে পড়ো, না খেয়ে পড়ো, সেটা মানা যায়। কারণ তুমি যদি অসুস্থও হয়ে পড়ো, তাহলে সেখানে তোমার ব্যাকআপের জন্য সময় ছিল। বাট পরীক্ষার একদম শেষ 10 দিনের সময়ে এসে তুমি যদি চিন্তা করো যে তুমি একদম এই কয়েকদিন পরে ফাটায় ফেলবা, না খেয়ে না ঘুমিয়ে পুরা যেমনি জীবন দিয়া পড়বা, এইটা করা যাবে না। তুমি যা পড়ছো, যতটুকু পড়ছো, অ্যাটলিস্ট সেই পড়াটুকু রিভিশন দেওয়ার জন্য যতটুকু সম্ভব টাইম আছে সেটা খাওয়া দাওয়া এবং ঘুম বাদ দিয়ে রাখতে হবে ওই টাইমটা। তুমি যদি চিন্তা করো না ঘুমিয়ে সব পড়ে ফাটায় ফেলা, কোনো লাভ নেই। শারীরিক সুস্থতা মেইন। অসুস্থ হয়ে তুমি যতই পড়াশোনা করো, সেই পড়াশোনা তুমি কাজে লাগাইতে পারবে না, ঠিক আছে? তো মানুষের তো আসলে ব্রেইনের তো একটা ফাংশনালিটিস আছে। ব্রেইনের আসলে একটা বিশ্রামের দরকার, ঘুম দরকার। তো দেখো, তুমি পরীক্ষার আগে প্রত্যেকটা দিন মিনিমাম 7 ঘন্টা করে ঘুমাবা। 6 ঘন্টা তো তোমাকে মাস্ট ঘুমাইতে হবে, 6 ঘন্টা তোমাকে মাস্ট ঘুমাইতে হবে। তারপরও যদি তুমি 7 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার জন্য স্বাস্থ্যের জন্য আরো ভালো। শারীরিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ঘুম এবং খাওয়া দাওয়া এই জিনিসগুলোকে স্কিপ করে পড়াশোনা পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে করা যাবে না। শারীরিক সুস্থতাই হচ্ছে গিয়ে তোমার মেইন। তুমি যদি ব্রেনকে শান্ত রাখতে পারো, ঠান্ডা রাখতে পারো, তাহলে দেখবা পরীক্ষার হলে গিয়ে তুমি অনেক বেশি ভালো মতো একটা আউটকাম তুমি দিয়ে আসতে পারবা। তোমার ব্রেন যদি ঠান্ডা থাকে, প্রশ্ন দেখেও দেখবে যে অনেক কিছু তোমার কাছে ইজি হয়ে যাবে। আর যদি তোমার ব্রেন ঠিকমতো কাজ না করে, ব্রেনকে বিশ্রাম না দাও, মাথা গরম থাকবে, মাথা ব্যথা করবে, মাথা ঘুরাবে, তাহলে দেখবে যে তোমার শারীরিক অসুস্থতার কারণেও আর কোনো কিছু ভালো লাগতেছে না। আর পরীক্ষা খারাপ হলে তো তুমি আরও ডিপ্রেসড হয়ে পরের সবগুলো পরীক্ষা দেখবে সিরিয়ালে খারাপ হইতেছে। তো এটা করা যাবে না। কোনো পরীক্ষায় শারীরিক অসুস্থতা যাতে না আসে, সেই দিকে তোমাকে অবশ্যই 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 খেয়াল রাখতে হবে। তাহলে ঘুম এবং খাওয়া দাওয়া এগুলোকে অবশ্যই তোমাকে কী করতে হবে, ঠিক রাখতে হবে, ঠিক আছে? সো তুমি ঘুম এবং খাওয়া দাওয়া এই দুটার দিকে বিশেষ নজর রাখবা। এরপর দেখো, মেক স্টাডি প্ল্যান। এই পরীক্ষার 10 দিন আগে এসে কি স্টাডি প্ল্যান করবা? স্টাডি প্ল্যানটা এরকম হইতে হবে যে আমার আর 10 দিন বাকি আছে, সেই 10 দিনে আমি কি করব। তারপর পরীক্ষা চলাকালীন সময়ে 2 দিন 3 দিন 1 দিন করে যেই পরীক্ষায় যতটুকু গ্যাপ পাইছি, যতটুকু বন্ধ পাইছি, তখন আমি কিভাবে পড়বো। তো এই স্টাডি প্ল্যানটা তোমার এখনই বানায় রাখতে হবে। তো আমি তোমাদের কাছে একটা প্ল্যান শেয়ার করতে পারি যে 10 দিন আছে, তো তোমরা এই 10 দিনে 10টা সাবজেক্ট ধরে কিভাবে এই 10 দিনে প্রত্যেক দিনে একটা সাবজেক্ট করে রিভিশন দেওয়া যায়, সেটা একটি স্ট্র্যাটেজি বের করো। এখন তুমি বলতে পারো যে ভাই একদিনে তো এত বড় সাবজেক্ট সিলেবাস রিভিশন দেওয়া সম্ভব না। আমিও জানি সম্ভব না। তো তুমি কেন একেবারে সব কিছু পড়তে যাবা? এই কোনো একটা চ্যাপ্টারে, ধরো বাংলা, ইংলিশ বা তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোর কথা কি বলি, গ্রুপ সাবজেক্টের ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোর সূত্রগুলো মুখস্থ করে ফেলো। মেইন যে ম্যাথগুলো আছে কয়েকটা ম্যাথ দেখে ফেলো, কয়েকটা ম্যাথ করে ফেলো, সো এমসিকিউ প্র্যাকটিস করে ফেলো। মানে যেগুলো একদম কোর কনসেপ্ট তুমি পড়ছো, তুমি জানো, পারো, কিন্তু রিভিশন দিতে হবে। যত বেশি তুমি একটা সাবজেক্টে রিভিশন দিবা, তত বেশি ওই সাবজেক্টে তুমি ভালো করবে, ওই টপিকগুলো তুমি তত বেশি ভালো করবে। আসলে ভালো রেজাল্ট করার মূল মন্ত্র হচ্ছে রিভিশন। যে যত বেশি রিভিশন দিতে পারে তার রেজাল্ট তত বেশি ভালো হয়। নতুন পড়ার সময় কিন্তু এখন নাই, এখন সময় হচ্ছে রিভিশনের। যত বেশি রিভিশন দিতে পারবা তোমার রেজাল্ট কিন্তু তত বেশি ভালো হবে। সো দেখো, তুমি একদিন করে এক একটা সাবজেক্টে যদি টাইম নাও, তাহলে সেই একদিনের ভিতরে তুমি কী পড়তে পারো, সূত্রগুলো পড়তে পারবা, বেসিক ম্যাথের টাইপগুলো পড়তে পারবা। এগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে এই কাজগুলো পড়তে পারবা। বাংলা, ইংলিশ এগুলোতে কী করতে পারবা, যে পদ্যগুলো পড়ছো বাংলায়, সেগুলোকে গিয়ে সামারিগুলো পড়ো, রিডিং পড়ো, একটু সামারিগুলো একটু রিডিং পড়ো, গল্পের নামগুলো পড়ো, মেইন লাইনগুলো যেগুলো দাগায় রাখছো সেগুলো একটু নজর দাও। বাংলা দ্বিতীয় এগুলো করতে পারো। ইংলিশে কিছু প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন লেটার এগুলো একটু রিভিশন দাও। যে প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্টলি পড়ে আসছো সেই প্যাসেজগুলো একবার করে রিডিং পড়ে যাও। এরকম
এরকম করে প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট ধরে ওই সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে একদিন করে রিভিশন দাও, বা তুমি তোমার নিজের প্ল্যান বানাও। মোট কথা একটা স্টাডি প্ল্যান তোমার থাকতে হবে এই 10 দিনের জন্য, এবং পরীক্ষার আগ মুহূর্তে তুমি কীভাবে পড়াশোনা করবা সেই জিনিসটার জন্য তোমার কি করতে হবে, একটা স্টাডি প্ল্যান কিন্তু থাকতে হবে। তাহলে মেক এ স্টাডি প্ল্যান বানাও। লার্ন টাইম ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেটা বলতেছিলাম যে তোমার পরীক্ষার আগে মাত্র 3 ঘন্টায় তোমার ফিউচার ডিফাইন হবে। তো ওই 3 ঘন্টাকে কিভাবে তুমি কাজে লাগাবা, তুমি যত বেশি শিখবা যে ওই 3 ঘন্টাকে কিভাবে কাজে লাগানো যায়, তত বেশি তোমার কি করতে হবে, ভালো রেজাল্ট করতে পারবা তুমি। ঠিক আছে? তো এই 3 ঘন্টাকে কাজে লাগানোর জন্য, একদম সঠিকভাবে এই 3 ঘন্টাকে উপলব্ধি করার জন্য তুমি প্র্যাকটিস করবা টাইম ম্যানেজমেন্টে। সেটার জন্য কি করতে পারো, বাসায় বসে মক এক্সাম দিতে পারো, লেখার প্র্যাকটিস করতে পারো, একটা টেস্ট পেপারে যে কোনো একটা প্রশ্ন নিয়ে ধরে দেখতে পারো, আচ্ছা এই প্রশ্নটা আমি দেখি 3 ঘন্টায় আমি 5টা সৃজনশীল দিতে পারি কিনা গ্রুপ সাবজেক্টগুলোর জন্য। আর যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসো তারা দেখো 3 ঘন্টার ভিতরে 4টা সৃজনশীল এবং 23টা এমসিকিউ পারো কিনা। এই প্র্যাকটিসটা করো। প্রত্যেকটা প্রশ্ন লিখতে তোমার কত টাইম লাগে ঘড়ি ধরে সেটা দেখো, অ্যান্ড কতটুকু সময় তুমি পাও। 7টা সৃজনশীলের জন্য কিন্তু 22 মিনিট করে, তুমি 21 মিনিট সামথিং ধরো, 22 মিনিট করেই তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় পাও সৃজনশীল লেখার জন্য। তো এই 22 মিনিট তুমি কাজে লাগাইতে পারো কিনা, বা কোন প্রশ্নটা লিখতে তোমার কতটুকু টাইম লাগে, এই বিষয়গুলো কিন্তু দেখে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো বুঝছো, প্র্যাকটিস করে তোমাকে সুন্দর মতো এই লিখার প্র্যাকটিসগুলোকে আয়ত্তে আনতে হবে। বুঝতে পারছো? যদি এই লিখার প্র্যাকটিসটাকে তুমি ঠিকমতো আয়ত্তে আনতে পারো তাহলে তোমার পরীক্ষাটা খুবই ভালো হবে। ঠিক আছে? সো পরীক্ষায় তো ওই 3 ঘন্টা, তো পরীক্ষার আগেই যতগুলা পারো পরীক্ষা দিয়ে তুমি পরীক্ষার হলে যাও। তাহলে লার্ন টাইম ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইম ম্যানেজমেন্টের সাথে আমি তোমাদের এটাও বলে দিলাম যে প্র্যাকটিস রাইটিং, তোমাকে লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে। 3 ঘন্টা পরীক্ষায় তোমার থেকে তো আর কেউ পড়া ধরবে না, তোমাকে সিরিয়াসে ডাক দিয়ে বলবে এই প্রশ্নের উত্তর বলবে তো না, কি করতে হবে, লিখতে হবে। তো লিখার প্র্যাকটিস তো তোমাকে করতে হবে। লিখার প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে লিখবে কীভাবে? তো অনেকে আছে এই লিখার প্র্যাকটিস না থাকার কারণে অনেক ভালো মতো পারার পরেও সুন্দর মতো না লিখে তোমার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ করে। আর অনেকে লিখার প্র্যাকটিস থাকার কারণে পাশের জনের থেকে দেখে অনেক পাশের জনের চেয়ে ভালো রেজাল্ট করে, পরে বলে কিরে তুই তো আমার থেকে দেখা লেখছিস, তুই আমার থেকে ভালো করলি কেমনি? আরে ভাই, দেখার তো বিষয় না, বিষয় খাতায় রিপ্রেজেন্ট করা। তোর থেকে দেখুক আর ওই নিজে পড়ে আসো, করে ক্যাপাবিলিটিস আছে, ওই খাতায় সুন্দর করে লিখতে পারে, এটাতেই ওই মার্ক পাইছে। অনেকে দেখবা বলে, অনেক স্টুডেন্ট, আমরাও এটা করছি, দেখা গেছে যে কিছুই পারে না কিন্তু সেই সেরা A+ পায় বসে আছে। তো আমি তখন তো আসলে বুঝতাম না যে আসলে মেইন খেলা লিখার। মেইন খেলা কি? লিখার। যে যত সুন্দর করে লিখতে পারে, পারুক আর না পারুক, সেটা কেউই দেখবে না। আমি জানি আমার এই বন্ধু গাধা, কিচ্ছু পারে না। ভালো একটা স্টুডেন্টের সাথে সিট পড়ে গেছে, লেখা সুন্দর, লেখার স্ট্র্যাটেজি জানে, ওই ভালো স্টুডেন্টের থেকেও বেশি মার্ক পেয়ে বসে আছে। সবাই তো অবাক। কিন্তু যারা বুদ্ধিমান তারা তো ঠিকই বুঝে গেছে যে আসলে খেলা কিসের? লেখার। তো লেখার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো রেজাল্ট তুমি করবা। তো এটা খুব ইম্পর্টেন্ট যে রাইটিং প্র্যাকটিস করো ঠিক পরীক্ষার আগ মোমেন্টে এসে, বা সবসময় করতে পারো, বাট পরীক্ষার আগে এসে খুব সিরিয়াসলি একটু রাইটিং প্র্যাকটিস তোমাকে করতে হবে। তারপর কিপ শর্ট নোট ফর লাস্ট মোমেন্ট প্রিপারেশন। একদম শেষ সময় এসে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে কিছু শর্ট নোট রাখতে হবে। বুঝতে পারছো শর্ট নোট কি ভাইয়া? শর্ট নোট ধরো কোনো একটা চ্যাপ্টারের এই টাইপ আছে, এই টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, তো তুমি জাস্ট এই টাইপ করার জন্য কি সূত্র লাগবে, কি স্ট্র্যাটেজি লাগবে, টুক করে টুকে রাখো ছোট্ট একটা খাতায়। আসলে দেখো, বইয়ে তো অনেক ইনফরমেশন থাকে, সব ইনফরমেশন তো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তো তোমার বুঝতে হবে কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে। তো এটার জন্য তোমার নিজের পার্সোনাল একটা নোট তোমার থাকার দরকার। তোমার নিজের পার্সোনাল নোটকে তুমি অনেক ভালো মতো চিনো, তুমি নিজের ভাষায় তুমি লিখছো, খুব দ্রুত তোমার এটা থেকে কি হয়ে যাবে, পড়াশোনাগুলো মুখস্থ হয়ে যাবে। তো মানুষের করা নোট তোমার মুখস্থ করতে কি বা হজম করতে টাইম লাগবে। তো কেন করবা বলো? মানুষের জিনিসপাতি হজম কেন করবা? নিজে বানাও, নিজেই সেটা নিজের ভাষায় লিখে নিজেই অ্যাডপ্ট করো খুব সুন্দরভাবে। তো এই জন্য নোটের গুরুত্ব অনেক বেশি। যে যত বেশি ভালো মতো নোট করতে পারে তার পরীক্ষা তত বেশি ভালো হয়, তার প্রিপারেশন তত অল্প সময় হয়, সাজানো হয়, গুছানো হয়। তাহলে তুমি পরীক্ষার আগে 2-3 ঘন্টা আগে কিভাবে প্রিপারেশন নিবা সেই বিষয়টাকে তুমি সুন্দর করে নোট আকারে রাখতে পারো, যে আমার এই টপিকগুলো পরীক্ষার আগে এইভাবে আমি পড়বো। ঠিক আছে? এখন অবশ্যই তোমার কাছে এতদিনের নোট আছে, আমি কি এখন তোমাকে সব সিলেবাসের নোট বানাতে বলছি? না, আমি তোমাকে বলতেছি যে পরীক্ষার আগ মোমেন্টে তুমি পরীক্ষার দিন কি পড়ে যাবা সেইটা তুমি কোথাও একটা টুকে রাখো।
তোমার মনে থাকবে না, বা তুমি যদি মনে রাখতে পারো তাহলে ভালো, যে আমি এই জিনিসগুলো পরীক্ষার আগের দিন রাতে পড়ে যাবো। সো এই জিনিসটা তুমি হচ্ছে প্ল্যান করে রাখো যে পরীক্ষার আগের দিন রাতের জন্য তুমি কি কি পড়ে যাবে, এই প্ল্যানটা তুমি করে রাখো, তাহলে দেখবা যে তোমার প্রিপারেশন অনেক বেশি সহজ হয়েছে। আর লিখে রাখো, এটাই ভালো, কারণ আজকে একটা প্ল্যান করলা, কালকে ভুলে গেলা, বাট তাহলে আর কোনো লাভ হলো না। বাট লিখিত থাকলে যখনই তুমি দেখবা যে আমি আচ্ছা এটা প্ল্যান করছিলাম, তাহলে তখন আরও যদি কিছু অ্যাড করতে মন চায় অ্যাড করতে পারবা, বাদ দিতে মন চাইলে বাদ দিতে পারবা। ওটা আসলে তোমার একটা ভিজুয়ালাইজেশন থাকবে, যত বেশি ভিজুয়ালাইজেশন থাকবে তত বেশি তোমার হচ্ছে সহজ হবে বিষয়গুলো। তো এইভাবে তোমরা কি করতে পারো, শর্ট নোট রাখতে পারো, লাস্ট মোমেন্টে কী কী প্রিপারেশন নিবা, কতটুকু পড়বা, সেটার জন্য একটা শর্ট নোট বানিয়ে এবং সেই শর্ট নোটটাকে কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল কিছু তোমাদের স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো আমিও এখন পর্যন্ত ফলো করি, তোমরাও এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবা। ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষায় খুবই ভালো ফলাফল তোমরা নিয়ে আসতে পারবা। ভাইয়া দেখা হবে জ্যামিতি ক্লাসে। জ্যামিতি ক্লাস আজকে 3 নম্বর পার্টটা আমি দিয়ে দিব, এরপরে তোমাদের জ্যামিতি ক্লাস শেষ। তো জ্যামিতি ক্লাসে দেখা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।